Hello and welcome you all to the guide রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের ফাইনাল লাস্ট লেকচার নিয়ে আমি আজ ডিসকাস করব। তো অলরেডি আমরা পার্ট 1, পার্ট 2 এই দুটো ভিডিও অর্থাৎ লেকচার ভিডিও বা লেকচার যাই বলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। লিঙ্ক ডিসক্রিপশন আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যারা প্রথম এই দুটো ভিডিও অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখোনি এখনো, তারা প্লিজ আমি এটাই রেকমেন্ড করবো যে তোমরা পার্ট 1 তারপর পার্ট 2 এই দুটো ভিডিও এই দুটো লেকচার কমপ্লিট করে তবেই আজকের এই পার্ট 3 এবং দ্য ফাইনাল পার্ট রেশিও এবং প্রপোর্শনের এটা দেখো। আদারওয়াইজ অনেক জায়গায় তোমাদের সমস্যা হতে পারে। আমি চাই না তোমাদের সময় কোনোভাবে নষ্ট হোক, এই কারণে এটাই আমার সাজেশন থাকবে। যদি তোমরা সিরিয়াস অ্যাসপাইরেন্ট হও, যদি সিরিয়াসলি তোমরা এক্সাম ক্র্যাক করার জন্য খাটছো, তাহলে ডেফিনেটলি আগে পার্ট 1 দেন পার্ট 2 দেখার পরে এই ভিডিওটা দেখো। ওকে, দিস ইজ মি, রাধাকান্ত চন্দ্র আমার নাম। দিস ইজ মাই ডেজিগনেশন। আমি বর্তমানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসিতে কর্মরত ইস্টার্ন রেলওয়েতে, এবং বাকি এগুলো 2020-তে আমি সিএইচএসএল এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 1 পাস করেছি। এসএসসি এমটিএস আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে 1 বছর কাজও করেছি, এবং আমার জীবনের প্রথম চাকরি আরআরসি গ্রুপ ডির মাধ্যমে অ্যাজ এ পয়েন্টসম্যান আমি দিল্লি ডিভিশনে কাজও করেছি, সো চাকরি করেছি। তো এগুলো আমার কিছু সাকসেস। তো আমার সম্বন্ধে এটা তোমরা দেখতে পারো। ওকে, তাহলে এখানে বেশি কিছু বলার আর নেই, আমি ডাইরেক্ট আমাদের ক্লাসে চলে যাব। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখব। আজকে যে কটা প্রশ্নই আছে সেই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এই সেন্সে যে প্রত্যেকটা প্রশ্ন প্রথমত প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসছে, অর্থাৎ প্রত্যেকটা PYQ থেকে কোয়েশ্চেন ফর্ম করেছি আমি। ঠিক আছে, PYQ থেকে প্রত্যেকটাই কোনো না কোনো এক্সামে এসছে, এবং বেশিরভাগটাই এসএসসি সিজিএল এর এক্সামে আসা প্রশ্ন, অর্থাৎ একদম হাইয়েস্ট লেভেলের এক্সামে আসা প্রশ্ন আমি ডিসকাস করবো আজকে, যেগুলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপকামিং ডাব্লিউবি পিএসসির ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, এবং অবশ্যই যারা এসএসসির এক্সামের প্রিপারেশন করছো লাইক এসএসসি সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, এবং অবশ্যই এসএসসি জিডি একটা বিরাট সংখ্যায় ভ্যাকেন্সি আসছে, তো 40,000-এর কাছাকাছি লামসাম। এই সব মিলিয়ে সামনে অনেক এক্সাম, এবং প্রত্যেকটা এক্সামের জন্য রেশিও এবং প্রপোর্শন একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। তো সেই টপিক নিয়ে আমরা আজকে মিসলেনিয়াস কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এটা বেসিক্যালি একটা প্র্যাকটিস সেট আমরা বলতে পারি, কারণ আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2-তে দুটো পার্টে আমি অলরেডি অনেক কোয়েশ্চেন অনেক কনসেপ্ট ডিসকাস করে দিয়েছি। তো নতুন করে কোনো কনসেপ্ট ডিসকাস যেখানে প্রয়োজন হবে অবশ্যই আমি করব। বাকি যে কনসেপ্ট আমি অলরেডি ডিসকাস করেছি সেখানে কিন্তু আমি সময় নষ্ট করব না, কারণ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য প্রিপারেশন। তো যারাই আমি ওই জন্যই বারবার বলছি, যারা প্রথম এই থার্ড পার্টটা দেখছো তারা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে পার্ট 1 এবং পার্ট 2 এ দুটো লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো ক্লিক করে আগে পার্ট 1 তারপর পার্ট 2 ভিডিও দুটো দেখে তারপর তোমরা পার্ট 3 ভিডিওটা দেখো, এটা আমার অনুরোধ থাকবে। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের প্রথম কোশ্চেন সলভের দিকে যাচ্ছি। তো আজকে প্রথম প্রশ্ন বলছে, একটি বিদ্যালয়ে 640 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া আছে 5:3। ওকে, যদি 30 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে কতজন নতুন ছাত্র ভর্তি হলে ছাত্র এবং ছাত্রীর নতুন অনুপাত হবে 14:9। ওকে, তাহলে প্রথমে ছাত্র আর ছাত্রী, তাহলে আমি এখানে লিখছি ছাত্র আর আমি এখানে লিখছি ছাত্রী। ওকে, ছাত্র এবং ছাত্রী। প্রথমে ছাত্র ছাত্রী অনুপাত কত ছিল? 5:3। ওকে, অর্থাৎ 5:3 মানে টোটাল কত? 5 + 3 অর্থাৎ 8 ইউনিট। ওকে, তাহলে 8 ইউনিটের ভ্যালু
8 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 640। তাহলে 8 ইউনিটের ভ্যালু 640 যদি হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 640কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 80। ওকে, তার মানে 1 ইউনিট মানে হচ্ছে 80 জন। তাহলে 1 ইউনিট মানে যদি 80 জন হয়, তার মানে আগে ছাত্রের সংখ্যা কত ছিল? 5 ইন্টু 80 অর্থাৎ 400 জন। আর ছাত্রী ছিল 3 ইন্টু 80 অর্থাৎ 240 জন, রাইট? এখন 240 জন ছাত্রীর সাথে আরো নতুন 30 জন ছাত্রী যোগ দিয়েছে। তাহলে 240-এর সঙ্গে 30 যোগ করলে কত হয়? 270। ওকে, আর কতজন ছাত্র যোগ দিয়েছে সেটা আমাদের বের করতে হবে। কিন্তু এখানে আমাদের যেটা দেওয়া আছে, ফাইনাল রেশিও দেওয়া আছে কত? ফাইনাল রেশিও বলছে 14:9 হবে। অর্থাৎ ফাইনাল ছাত্রীর সংখ্যা হচ্ছে 270 আর ছাত্রীর অনুপাত হচ্ছে 9, অর্থাৎ 9-এর ভ্যালু যদি 270 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 30। 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 14-এর ভ্যালু কত হবে? 14 গুণ 30 মানে 3 14 42, 420। অর্থাৎ প্রথমে ছাত্র ছিল 400 জন, এখন হয়ে গেল কত? 420 জন। তাহলে কতজন ছাত্রকে যোগ দিতে হবে? 20 জন ছাত্র যোগ দিতে হবে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড কিভাবে সলভ করলাম। প্রথমে আমি ছাত্র এবং ছাত্রীর যে মোট ইউনিট কত, সেটা 8 ইউনিট। আমি ধরে নিলাম 5 জন ছাত্র এবং 3 জন ছাত্রী ছিল, তাহলে টোটাল 8 জন ছাত্রী হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে অ্যাকচুয়াল ভ্যালু কত দেওয়া আছে? 640 জন। অর্থাৎ আমরা বলতে পারি 8 ইউনিটের ভ্যালু 640, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 80। তো সেখান থেকে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে গেলাম ছাত্র এবং ছাত্রী কত না, ইনিশিয়ালি অর্থাৎ প্রথমে ছাত্রের সংখ্যা ছিল 5 গুণ 80 মানে 400 জন, ছাত্রীর সংখ্যা ছিল 3 গুণ 80 অর্থাৎ 240 জন। পরবর্তী ক্ষেত্রে 30 জন ছাত্রী যোগ দেয়, তার মানে ছাত্রীর সংখ্যা বেড়ে হয়ে যায় 240 থেকে 30 বেড়ে 270। এবং ফাইনাল যে রেশিও ছাত্র ছাত্রী সেটা বলে দেওয়া হয়েছে 14:9। তার মানে 9-এর ভ্যালুই হচ্ছে কত? 270-এর সমান। তাহলে 9 সমান যদি 270 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 30। তাহলে 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 14 জন ছাত্রের ভ্যালু কত হবে? রিয়েল মান হবে 14 ইন্টু 30 মানে 420 জন। তাহলে প্রথমে ছাত্রের সংখ্যা ছিল 400 জন, এখন কতজন যোগ দিতে হবে? তাহলে 20 জনকে যোগ দিতে হবে। আই হোপ ইট ইজ আন্ডারস্টুড। নেক্সট কোয়েশ্চেন। এটা একটা ভেরি ইজি কোয়েশ্চেন, এটা খুব সহজ একটা প্রশ্ন। a is to b এর ভ্যালু দেওয়া আছে, b is to c এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে a is to b is to c এর ভ্যালু বের করতে হবে। আমি এটা দুটো ভাবেই বোঝাবো। একটা হচ্ছে জেনারেল প্রসেস, ঠিক আছে, জেনারেল যে মেথড, আর একটা হচ্ছে একটু অ্যাডভান্স মেথড, ঠিক আছে, একটা একটু অ্যাডভান্স মেথড। জেনারেল মেথড কি বলছে দেখো, জেনারেল মেথড বা সাধারণ যে পদ্ধতি, তাতে আমরা অলওয়েজ যেটা করি, সেটা যখনই এই ধরনের অনুপাত দেওয়া থাকবে, তখন আমাদেরকে সবসময় প্রথমে কমন যে টার্ম অর্থাৎ সাধারণ যে পদ সেটা খুঁজে বার করতে হয়। এখন দেখো a is to b, এখানে ভ্যালু হচ্ছে 4:5। ওকে, দ্বিতীয়তে বলা হচ্ছে b is to c এর ভ্যালু কত? 7:5। ওকে, নো প্রবলেম। এখন দেখো এই দুটো অনুপাতে কমন টার্ম কোনটা? এই দুটো অনুপাতে কমন টার্ম হচ্ছে b। এখানেও দেখো b আছে, এখানেও আছে b, ঠিক আছে। কিন্তু লক্ষ্য করার ব্যাপার হচ্ছে প্রথম রেশিওতে b এর ভ্যালু দেওয়া আছে 5, আর দ্বিতীয় রেশিওতে b এর ভ্যালু দেওয়া আছে 7, which is not consistent, তাই না? এখানেও পদ হচ্ছে b, এখানেও পদটা b, কিন্তু এখানে b এর ভ্যালু 5, এখানে b এর ভ্যালু 7। এটা তো হতে পারে না। যদি পদটা b হয়, তাহলে সব ক্ষেত্রেই তার মান তো সমান হবে, কিন্তু এখানে সেটা নেই। তাহলে আমায় কি করতে হবে? যখন এখানে সমান নেই, তখন মানটাকে আমার সমান বানাতে হবে। তাহলে কিভাবে বানানো যাবে? দেখো, প্রথম রেশিওতে b এর ভ্যালু 5, দ্বিতীয়তে b এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমরা কি করব? দ্বিতীয় রেশিওতে b এর যা ভ্যালু সেটা দিয়ে প্রথমটাকে গুণ করব, আর প্রথম রেশিওতে b এর যা ভ্যালু সেটা দিয়ে দ্বিতীয় রেশিওটাকে গুণ করব 5 দিয়ে, ঠিক? তাহলে প্রথম রেশিও থেকে আমরা পাচ্ছি a is to b এর ভ্যালু কত হয়ে গেল? 7 4 28 is to 35। ওকে, আর দ্বিতীয় রেশিও থেকে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে b is to c এর ভ্যালু কত হয়ে যাবে? 7 5 35 is to 25। এবার দেখো দুটোতেই b এর ভ্যালু কত? 35 এর সমান হলো কিনা? এই b এর ভ্যালু অবশ্যই 35 এর সমান হয়েছে। দেখো এখানেও 35, এখানেও 35, তাই না? তাহলে আমরা বলতে পারি a is to b is to c এর ভ্যালু কত হয়ে যাবে? a এর ভ্যালু হচ্ছে 28, b এর ভ্যালু হচ্ছে 35, আর c এর ভ্যালু হচ্ছে 25। রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4।
28:35:25। ঠিক আছে, এটাতে গেল আমার সাধারণ নিয়ম। এটাকে আমি যদি একটু অ্যাডভান্স মেথডে করি কীভাবে হবে? অলওয়েজ দেখো, যখন A:B এর ভ্যালু দেওয়া আছে, B:C এর ভ্যালু দেওয়া আছে, এরপরে C:D এর ভ্যালু দেওয়া থাকতে পারতো, আনলিমিটেড টাইম ভ্যালু দেওয়া থাকতে পারে, কোনো ব্যাপার না, ইজিলি হবে। কিভাবে না, প্রথমে যে অনুপাতের ফাইনাল যে অনুপাতের ভ্যালু আমাকে চাইছে সেখানে টার্মগুলো আমরা লিখে ফেলবো, A, B আর C এর মান আমরা লিখে ফেললাম। ওকে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে যা যা ভ্যালু দেওয়া আছে সেগুলো সেই নিচে নিচে লিখবো। অর্থাৎ দেখো, প্রথম এই রেশিওতে কি দেওয়া আছে? প্রথম রেশিওতে আমাদের কাছে A:B এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ A এর ভ্যালু কত? 4, B এর ভ্যালু 5। তাহলে A এর নিচে আমরা 4 লিখবো, B এর নিচে আমরা 5 লিখবো। এটা প্রথম ইকুয়েশন থেকে পেলাম। দ্বিতীয় রেশিও বা দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? B:C সমান 7:5। তাহলে B এর ভ্যালু হচ্ছে 7, C এর ভ্যালু হচ্ছে 5। এটা আমার কোয়েশ্চেনে যা দেওয়া আছে সেই অনুযায়ী আমি সাজিয়ে ফেললাম। এবার নিচে একটা লাইন টানবো, অর্থাৎ আন্ডারলাইন করব। এখন কাজ হচ্ছে, দেখো, সিতে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে এবং এতে একটা ফাঁকা জায়গা তৈরি আছে। ঠিক, এই দুটো ফাঁকা জায়গা ভর্তি করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। কীভাবে করব? এর জন্য নিয়ম হচ্ছে, অলওয়েজ রিমেম্বার, যখন রেশিওর এই ধরনের অঙ্ক আমরা সলভ করব, তখন কোনো সংখ্যার ডান দিকটা যদি ফাঁকা থাকে তাহলে এই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে পূরণ করে দেবো। অর্থাৎ 5-এর ডান দিক ফাঁকা আছে, অর্থাৎ 5-এর ডান দিককে আমরা 5 দিয়েই পূরণ করে দেবো। ঠিক একইভাবে কোনো সংখ্যার বাম দিক যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে, মানে সেই শূন্যস্থানকে আমরা পূরণ করব। অর্থাৎ এখানে দেখো 7-এর বাম দিকে একটা শূন্যস্থান আছে, অর্থাৎ একে 7 দিয়ে পূরণ করে দেবো। ঠিক, এই হচ্ছে আমার স্টেপ, এই হচ্ছে আমার প্রসেস। এবার কি করব? নেক্সট প্রসেস হচ্ছে ওপর দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করবো। অর্থাৎ 4-এর সাথে 7 গুণ করব, তাহলে হবে 28:2, রেশিওর চিহ্ন দেব, 5-7 35, রেশিও 5-5 25। দেখো কত সহজে বেরিয়ে গেল, 28:35:25। রাইট অ্যান্সার সেম। ওকে, দুটো প্রসেসই আমি বুঝিয়ে দিলাম, যার যেটা সহজ মনে হবে করতে পারো। দুটোই ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইজি মেথড, কিন্তু কম্পারেটিভলি এটাতে একটু সময় কম বাঁচবে, সময় কম লাগবে। আর এটাতেও সময় কম লাগতে পারে যদি তোমরা সহজেই কমন টার্মটা খুঁজে তার কমন ভ্যালুটা বের করে ফেলতে পারো। ঠিক আছে, এগুলো তো যেহেতু দেখো আমি বুঝিয়ে করছি, অ্যাজ এ টিচার আমার কাজ বুঝিয়ে বুঝিয়ে করানো, প্রত্যেকটা টার্মকে লিখে লিখে করা। দ্যাটস ওয়াই এই সময়টা খরচ হচ্ছে। বাট এক্সাম হলে থোড়ি না তোমরা এইভাবে করবে, তাই না? এক্সাম হলে তো মেন্টাল ক্যালকুলেশন অনেক বেশি হবে, মেন্টাল ক্যালকুলেশন অনেক বেশি রোল প্লে করবে। তো আই হোপ ইট ইজ আন্ডারস্টুড। নেক্সট কোয়েশ্চেন দেখবো। দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের অনুপাত বলছে 4:5। অর্থাৎ দুটি সংখ্যা 4:5 অনুপাতে যদি থাকে এবং তাদের বর্গের যোগফল, বর্গ মানে স্কোয়ার, বর্গের যোগফল হচ্ছে কত? 3321। তাহলে ছোট সংখ্যাটার মান বের করতে হবে। ভেরি ইজি। কীভাবে করব? আমি ধরে নিলাম একটা টার্ম হচ্ছে 4x আর একটা টার্ম হচ্ছে 5x। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমায় কি বলছে? এদের দুটোর বর্গ, তাহলে এর বর্গ কত হবে? 16x², প্লাস যোগ করতে বলেছে দ্বিতীয়টার বর্গ কত? 5x, 5x এর বর্গ কত হবে? 25x²। ঠিক আছে, এবং এই দুটোর যোগফল কত বলেছে? 3321 এর সমান। এই তো আমার ইকুয়েশন। তাহলে 25 আর 16 কত? 41x²। এর ভ্যালু কত? 3321। ঠিক, তাহলে x² এর ভ্যালু কত হবে? 3321 ডিভাইডেড বাই 41। এটা ভাগ করলে আমরা পাবো 41কে 8 দিয়ে হলে হচ্ছে 328, হাতে 4, 4 41 41। ওকে, তাহলে x² এর ভ্যালু আমরা কত পেলাম? 81। অর্থাৎ x এর ভ্যালু তাহলে কত হবে? √81, মানে হচ্ছে 9। ওকে, তাহলে x এর ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম 9, তাহলে আমাকে বের করতে কি বলেছে? ছোট সংখ্যার মান। তাহলে আমরা দেখতেই পাচ্ছি খুব সহজে যে একটার ভ্যালু হচ্ছে 4x, একটার ভ্যালু হচ্ছে 5x। তাহলে দুটোতেই x তো কমন, তাহলে x তো কমনই থাকবে, তাহলে মানে x এর ভ্যালু সেম। তাহলে 4 আর 5 এর মধ্যে কোনটা ছোট? 4 ছোট, অর্থাৎ ছোট টার্মটার ভ্যালু কত হবে? 4x। তাহলে 4x মানে কত? 4 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 9, অর্থাৎ 4 9 কত? 36। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 36। অর্থাৎ ছোট সংখ্যাটার মান হবে 36। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে যে একটি 2500 গ্রাম সংকর ধাতু আছে, তার মধ্যে দুটি ধাতু মেশানো আছে এবং সেই ধাতু দুটোর
মেশানোর অনুপাত হচ্ছে 2:3। ওকে, এর মধ্যে প্রথম যে সংকর ধাতুটা আছে তাতে তার আবার দুটো উপাদান এ এবং বি, যা কিনা 3:2 অনুপাতে থাকে। আচ্ছা, আর দ্বিতীয় যে সংকর ধাতুটা আছে তাতে 5:7 অনুপাতে সি এবং ডি দুটো ধাতু দিয়ে তৈরি। তাহলে এই 2500 গ্রাম সংকর ধাতুতে তোমাকে এ এবং ডি এর অনুপাত বের করতে বলেছে। তার মানে পুরো অঙ্কটা পড়ে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে M1 একটা মেটাল, M2 একটা মেটাল, এই দুটো মেটালের রেশিও, মানে এই দুটো মেটালকে অনুপাতে মিশিয়ে একটা আমরা হাইব্রিড মেটাল বা সংকর ধাতু আমরা যাই বলি, এটাকে আমরা, ঠিক আছে, অ্যালয় বলতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষা আমরা বলবো অ্যালয়, মানে সংকর ধাতু তৈরি করেছি। ওকে, এইবারে সমস্যা হচ্ছে M1 এর আবার দুটো কম্পোনেন্ট আছে। কি কি? এ আর বি। অর্থাৎ M1 একটা সংকর ধাতু যেটা কিনা এ এবং বি দুটো ধাতু নিয়ে তৈরি, আর M2ও আবার একটা সংকর ধাতু যা কিনা সি এবং ডি এই দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি। এখন আমাকে এ এ এবং ডি এই দুটোর অনুপাত বের করতে হবে। এই হচ্ছে মোট, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রূপরেখা। এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে কীভাবে করব? এটা আশা করি বোঝা গেছে। তাহলে দেখা যাক অঙ্কটা কীভাবে করব, টেকনিক কী বলছে আমাদেরকে। খুব ইজিলি অঙ্কটা আমরা করে দেবো। আমরা 2500 ফাঁদে পাই দেবো না। এখানে বলে রাখি যে 2500 ভ্যালুটা দেওয়া আছে, এটা একটা ফাঁদ তৈরি করা আছে। ওকে, আর কিছু না, নাথিং বাট আ ফাঁদ। এটা এই জন্যই দেওয়া আছে যাতে তোমরা 2500 ধরে ক্যালকুলেশন করো এবং একটা হিউজ নাম্বার অফ টাইম বা হিউজ অ্যামাউন্ট অফ টাইম তোমরা এক্সাম হলে লস করে আসো, আর কিছুই না। কীভাবে করবো আমরা? দেখো, M1 এ এ এবং বি এর যে, সরি, M1 এবং M2 এই দুটো যে ধাতু আছে এদের প্রথম রেশিও কত আছে? 2:3। ভেরি গুড। এখন M1 এর যদি বলি, M1 এর আবার দুটো কম্পোনেন্ট এ এবং বি, এদের রেশিও কত দেওয়া আছে? 3:2। ওকে, M1 আর M2তে, M2 একটা ধাতু বা সংকর ধাতু যার আবার দুটো উপাদান সি এবং ডি, এদের রেশিও দেওয়া আছে 5:7। ওকে, না আমার এখানে কাজ কী হবে? আমার এখানে প্রথম কাজ হচ্ছে আমি দেখব এ আর বি এর মধ্যে মোট মান কত। 3 আর 2 5। সি আর ডি এর মোট মান কত? 12। ওকে, তার মানে আমাকে এই 5 এবং 12 এই দুটো দিয়েই ভাগ যাবে এরকম একটা নাম্বার, অর্থাৎ 5 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, এরকম একটা নাম্বার এই দুটো রেশিওতে, মানে এই রেশিওতে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু এই অঙ্কটা সহজই হয়ে যাবে। ঠিক আছে, কেন হয়ে যাবে? কারণ দেখো, M1 থেকেই তো আমরা এ আর বি এর ভ্যালু পাবো। কারণ M1 কি দিয়ে তৈরি হয়েছে? M1 এই সংকর ধাতুটা এ এবং বি এই দুটো ধাতু দিয়ে তৈরি হয়েছে, এবং M1 এতে এ এবং বি এই দুটো যে ধাতুর আনুপাতিক মান সেটা হচ্ছে 3:2। তার মানে কি, এ এবং বি এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে M1 এর থেকেই বের করতে হবে। এখন M1 এর ভ্যালু যদি 2 নিয়ে কাজ করি, তাহলে দেখো M1 এ এ এবং বি এর রেশিও অলরেডি 3:2, তার টোটাল ভ্যালু হচ্ছে 5। তাহলে যদি আমি 2 নিয়ে কাজ করি তাহলেও কি অঙ্কটা হবে না? হ্যাঁ হবে। সেক্ষেত্রে কী হবে? দশমিকে আসবে, অর্থাৎ ভগ্নাংশে চলে আসবে এবং ক্যালকুলেশনটা টাফ হবে। তার থেকে বেটার কি, এমন একটা সুবিধাজনক পূর্ণ সংখ্যা ধরে নাও যাতে করে কী হয়, 5 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা যদি একটু মাথা খাটাই তাহলে দেখবো যে যদি 2 এবং 3 এটাকে দুটোকে যদি আমরা 20 দিয়ে গুণ করি, 20 দিয়ে যদি গুণ করি এই রেশিওটাকে, তাহলে ভ্যালু হয়ে যাচ্ছে 40:60। দেখো, 40 যদি 60 ভ্যালু পেয়ে যায়, তাহলে দেখো 40টা 5 দিয়ে ভাগ যায়, আবার 60টাও 12 দিয়ে ভাগ যায়, তাই তো? কারণ M2তে আমার 60-এর ভ্যালু পাবো। M2 মানে কি 60, যেখানে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। আর M1এতে আমার 40 যদি ভ্যালু হয়ে যায়, তাহলে 40 ভ্যালুটাকে আমরা কোন দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো, কারণ M1এতে এ এবং বি কম্পোনেন্টের টোটাল ভ্যালু হচ্ছে 5। বোঝা গেছে এতটা? তাহলে এটা যদি আমি পেয়ে যাই তাহলে তো এখানে আর অঙ্কটা কিছু নেই। কেন অঙ্কটা কিছু নেই? কারণ এ এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাব। এর ভ্যালু কত হবে? 40। 40 হচ্ছে টোটাল ভ্যালু, ইন্টু এর ভ্যালু কত হবে? 3/5। ঠিক আছে, 3/5। তাহলে 5 দিয়ে 8 বার কাটবো, 8 3 24। ঠিক একইভাবে ডি এর ভ্যালু কত পাবো? ডি এর ভ্যালু পাবো 60 ইন্টু ডি এর ভ্যালু কত? টোটাল ভ্যালু হচ্ছে 12, আর ডি এর ভ্যালু হচ্ছে 7। 7-এর 12, তাহলে 12 দিয়ে 60কে কাটলে 5 বার, অর্থাৎ 35। ঠিক আছে, তাহলে রেশিও কত হয়ে গেল? A:B, 24:35। এটাই আমার আনসার, 24:35। বোঝা গেছে? ভীষণ ভালো টেকনিক, ভীষণ ভালো কৌশল। তোমরা এই অঙ্কটা
একবারে বুঝতে যদি নাও পারো তাহলে ভিডিওটাকে রিওয়াইন্ড করো এবং সেই টেকনিকটা আবারও দেখো। এটা ভীষণ 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 ভালো একটা টেকনিক যেটা আমি শেখালাম তোমাদেরকে। এই ধরনের টেকনিক, এই কনসেপ্ট যদি তোমরা শিখতে পারো তাহলে এই ধরনের এত জটিল অঙ্ক খুব সহজে তোমরা বের করতে পারবে এবং সময় ভীষণ কম লাগবে। প্রথম যেহেতু এই ধরনের অঙ্ক করছো, যদি এই ধরনের অঙ্ক তোমরা প্রথম করো তাহলে টেকনিকটা বুঝে উঠতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমি বারবার বলছি 2বার 3বার এই অংশটা রিওয়াইন্ড করে দেখো, ডেফিনেটলি এটা তোমাদের বোধগম্য হবে এবং বুঝতে পারলে এই ধরনের জটিল অঙ্ককে তোমরা অনায়াসে সমাধান করতে পারবে, যেটা আমার লক্ষ্য। নেক্সট কোয়েশ্চেন দেখব। আচ্ছা, এখানে বলছে 2018 সালে একটি শহরে পুরুষ ও মহিলা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অনুপাত ছিল 10:7। ওকে, তার মানে 2018 সাল একটা, এখানে পুরুষ মানে আমি মেন এবং মহিলা মানে ওমেন দিয়ে ডিনোট করলাম। তাহলে পুরুষ এবং মহিলা 2018 সালে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইউজার্সের রেশিও ছিল কত? 10:7। ওকে, এবারে বলছে 2018 এবং 2019 সালে শহরে পুরুষ ব্যবহারকারীর অনুপাত ছিল 5:4। তার মানে 2018:2019 সরি, এখানে শুধু মেন অর্থাৎ পুরুষের সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 5:4। ওকে, তাহলে আমায় বলেছে যদি শহরে মোট ব্যবহারকারীর সংখ্যা একই থাকে, ভালো করে বুঝতে হবে, অর্থাৎ 2018 সালে শহরে মোট যে হোয়াটসঅ্যাপ ইউজার্স ছিল এবং 2019-এ যদি আমরা হোয়াটসঅ্যাপ ইউজার্সের সংখ্যা কাউন্ট করি তাহলে বলছি কি দুটো সালই কিন্তু সমান। তার মানে 2018 সালে আমরা সাপোজ করছি 2018 সালে যদি 10 জন শহরে হোয়াটসঅ্যাপ ইউজারকারী ছিলেন, অর্থাৎ পুরুষ এবং মহিলা মিলে যদি 10 জন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন, তাহলে বলছে 2019-এও কিন্তু মহিলা এবং পুরুষ মিলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 10ই হতে হবে। 10 থেকে বেড়ে কিন্তু 11 হচ্ছে না। ঠিক আছে, এটা মাথায় থেকে আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক, তাহলে খুব সিম্পল, আমি অত জটিল ব্যাপারে যাবই না, আমি এত ব্যাপারটা জটিল করবই না। আমি কি করব, আমি সিম্পলি ধরে নিলাম টোটাল 17 জনই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো, অর্থাৎ আমি এই রেশিওটাকেই মান ধরে নিলাম, অ্যাকচুয়াল মান ধরে নিলাম। ঠিক আছে, কারণ সব তো রেশিওতে আছে, আমি ধরে নিতে পারি। তাহলে আমি ধরে নিলাম 2018 সালে 10 জন পুরুষ এবং 7 জন মহিলা মিলে টোটাল 17 জন হোয়াটসঅ্যাপ ইউজ করতেন। ক্লিয়ার? এইবারে 2018:2019 অর্থাৎ 2018 সাল এবং 2019 সালে পুরুষ, এম ফর মেন মানে পুরুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অনুপাত এখানে দিয়েছে 5:4। এখন আমাকে একটা জিনিস তোমরা বলো, আমি এখানে সোজাসুজি দেখতে পাচ্ছি যে 2018 সালে পুরুষের অনুপাত ছিল, মানে পুরুষের মান ছিল 10, অর্থাৎ পুরুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল 10, কিন্তু এখানে দেওয়া আছে কত? 5, যেটা একদম সোজাসুজি ভুল, তাই না? 2018-তে যদি 10 হয় তাহলে 2018-তে এখানে 5 কেন হবে? তাহলে এখানটাকেও 10 বানাতে হবে। তাই এর জন্য কি করতে হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই টার্মটাকে যদি 2 দিয়ে গুণ করি, একেও 2 দিয়ে গুণ করতে হবে। আমি বলেইছি রেশিওতে অলওয়েজ যাই করব প্রত্যেকটা টার্মের সঙ্গে করব, অর্থাৎ যদি গুণ করি তাহলে প্রত্যেকটা টার্মকে গুণ করব, যদি ভাগ করি প্রত্যেকটা টার্মকে ভাগ করব এবং একই সংখ্যা দিয়ে। তাহলে এখান থেকে আমরা সহজেই কি পাচ্ছি? প্রথম ব্যালেন্স করলাম মেনের সংখ্যা, অর্থাৎ 2018 সালে যেহেতু প্রথম ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা 10, তাহলে দ্বিতীয়তেও তো পুরুষের সংখ্যা 10ই হতে হবে, যেটা আমার এখানে 5 দেওয়া আছে। তাহলে 5কে 10 বানাতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল কত? 5 2 10 = 4 2 8। অর্থাৎ 2018 সালে যদি পুরুষ থাকে 10 জন, তাহলে 2019 সালে পুরুষের সংখ্যা কত হয়ে যাচ্ছে? 8 জন। নো প্রবলেম। এবার এখান থেকে অঙ্কটা আমার হয়ে যাবে কিভাবে? না, আমি ধরে নিয়েছি টোটাল ব্যবহারকারীর সংখ্যা কত? হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 17 জন। তাহলে যদি উইমেন অর্থাৎ মহিলার অনুপাত আমায় বের করতে হয়, 2018 মহিলার সংখ্যা সঙ্গে 2019-এর মহিলার সংখ্যার অনুপাত যদি বের করতে হয়, তাহলে আমরা কি বলবো? না, 2018-তে পুরুষ যদি 10 জন হয় তাহলে মহিলা অবশ্যই 7 জন হবে, অলরেডি যেটা দেওয়া আছে। তাহলে 2018-তে 7 জন মহিলা ছিল, নো প্রবলেম। এবার দ্বিতীয়তে অর্থাৎ 2019-এ তাহলে মহিলার সংখ্যা কত হবে? দেখো প্রশ্নে বলেই দিয়েছে 2018 এবং 2019-এ মোট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা পাল্টায়নি। তার মানে 2019-এও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা কত? 17 জন। কিন্তু এখান থেকে আমরা কি পেয়ে গেছি? 2019-এ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পুরুষের সংখ্যা হচ্ছে 8 জন। তাহলে মহিলার সংখ্যা কতজন হবে? 17 থেকে 8 বিয়োগ দেবো, কতজন? 9 জন। তাহলে 9 জন। ব্যাস, তাহলে রেশিও কত হলো?
অর্থাৎ 2018 এবং 2019 সালে শহরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী মহিলার অনুপাত কত হবে? 7:9। একদম লজিক্যাল একটা প্রশ্ন। ক্যালকুলেশন এখানে কিচ্ছু নেই, এখানে ক্যালকুলেশন বলে কোনো পার্টি নেই, শুধু যেটা আছে সেটা হচ্ছে লজিক। বীভৎস একটা লজিক আছে। এই লজিকটা অর্থাৎ এই যে লজিক, এই লজিকটা অর্থাৎ এইখানে যেহেতু 10 আছে তাই এখানেও আমায় 10 বানাতে হবে। এই যদি লজিকটা কেউ ধরতে পারে তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। আই হোপ খুব ইন্টারেস্টিং লাগবে এই সলিউশনটা তোমাদের। অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো কি না বা কিছু বুঝলে কি না। যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাও। আই উইল বি ভেরি হ্যাপি টু সলভ ইউর প্রবলেম অলওয়েজ। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সলিউশনটা। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রকাশ তার ছেলের থেকে 22 বছরের বড়। ওকে, এবং প্রকাশ তার মেয়ের থেকে 30 বছরের প্রকাশের মেয়ে তার থেকে 30 বছরের ছোট। ডেফিনেটলি বাবা মেয়ের থেকে কীভাবে ছোট হবে, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে যে প্রকাশ নামে একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, তার একজন ছেলে আছে এবং তার একজন মেয়ে আছে। ছেলে অর্থাৎ প্রকাশ বাবুর ছেলে তার থেকে 22 বছরের ছোট এবং প্রকাশ বাবুর মেয়ে তার থেকে 30 বছরের ছোট। এখন যদি বলছে ছেলে ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 13:11 হয়, তাহলে প্রকাশের বয়স কত ছিল যখন তার ছেলের বয়স বর্তমান বয়সের অর্ধেক ছিল? মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা যে যদি প্রকাশের ছেলে এবং তার মেয়ের বয়সের অনুপাত এখন 13:11 হয়, তাহলে আমায় বের করতে হবে যে প্রকাশের যে ছেলে তার যে বর্তমান বয়স যেটা হবে তার অর্ধেক যখন তার বয়স ছিল, অর্থাৎ আজ থেকে ঠিক অর্ধেক বছর আগে, অর্ধেক সময় আগে, অর্ধেক বছর না, অর্ধেক সময় আগে তার যা বয়স ছিল তখন প্রকাশের বয়স কত ছিল, এটা বের করতে হবে। এটা কীভাবে করবো না, আমি এখান থেকে এভাবে ধরছি যে প্রকাশ, এখানে একজন ব্যক্তি প্রকাশ, পি ফর প্রকাশ, ঠিক আছে, পি ফর প্রকাশ। প্রকাশ কি হচ্ছে না তার ছেলের থেকে কি বলছে, প্রকাশ তার ছেলের থেকে কত 22 বছরের বড়, অর্থাৎ প্রকাশের ছেলে আমি বলতে পারি তার থেকে 22 বছরের ছোট, তাই তো হচ্ছে 22 বছরের ছোট। অর্থাৎ প্রকাশ তার ছেলের থেকে কি বললাম, মানে বি ফর বয়, তাই ছেলেই ধরে নিলাম, বি ফর বয় বা সন, এস ফর সন, ঠিক আছে। তাহলে এস প্লাস 22, প্রকাশ কত প্লাস 22। আবার ডটার অর্থাৎ মেয়ের থেকে প্রকাশ কত দিনের বেশি বড়, 30। ওকে, তাহলে আমি যদি এই দুটোকে দেখো মাইনাস করি, প্রকাশ বাদ দিই, তার মানে এখান থেকে আমি সহজেই বুঝতে পারছি একটা জিনিস কি, প্রকাশ তার ছেলের থেকে 22 বছরের বেশি বড় এবং মেয়ের থেকে 30 বছরের বেশি বড়। তাহলে এখান থেকে সহজেই আমি বলতে পারি না যে অবশ্যই ছেলের বয়স মেয়ের বয়সের থেকে বেশি? ডেফিনেটলি বলতে পারি, কারণ প্রকাশের বয়স যদি তার ছেলের থেকে 22 বছর বেশি হয়, মেয়ের থেকে 30 বছর বেশি হয়, তার মানে কি ছেলে অবশ্যই আগেই জন্মেছে এবং মেয়ে পরে, তাই তো বয়সের ডিফারেন্সটা ছেলের থেকে মেয়ের বেশি, ঠিক? তাহলে এখান থেকে আমরা সহজেই এটা বের করে নিতে পারি যে প্রকাশের ছেলে অর্থাৎ সন এবং ডটার, এদের দুজনকার বয়সের মানে অন্তর কত হবে, 30 মাইনাস 22 মানে কত, 8 বছর, ঠিক আছে, 8 বছর, বোঝা গেল, 8 বছর। এখন এখানে অনুপাত দেওয়া আছে কি না, প্রকাশের ছেলে এবং তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 13:11, অর্থাৎ ডটার ইজ টু সন হচ্ছে 13:11, ঠিক? তাহলে 13 যদি 11 হয় তাহলে এদের মধ্যে অন্তর কত, 2, তাহলে 2 ইউনিট, আর 2 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু কত, 8 বছর, তাহলে 1 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, 4 বছর, ঠিক আছে। তাহলে আমি বলছি 2 ইউনিট সমান যদি 8 বছর হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 4 বছর। তার মানে প্রকাশের যে ছেলে তার বর্তমান বয়স কত হবে, 13 গুণ 4 মানে 52 বছর, ঠিক? তাহলে 13 গুণ 4 মানে 52 বছর। এখন 52 বছর যদি বর্তমান বয়স হয়, তাহলে প্রকাশের ছেলের যখন অর্ধেক বয়স ছিল তখন তার বয়স কত হবে, তাহলে 52 এর অর্ধেক কত, 26 বছর। তাহলে প্রকাশের ছেলের আজকে যদি বয়স 52 হয়, তাহলে ঠিক আজ থেকে অর্ধেক সময় আগে তার বয়স ছিল 26 বছর, এবং প্রকাশ যেহেতু তার ছেলের থেকে 22 বছরের বড়, তাই সেই সময় প্রকাশের বয়স কত হবে, 26-এর সঙ্গে 22 যোগ করে দেবো, তাহলে কত হবে, 26 প্লাস 22 অর্থাৎ 48 বছর বয়স হবে। রাইট অ্যান্সার কত হবে, 48 বছর। এটাও ভেরি লজিক্যাল, এটাও খুব লজিক্যাল একটা কোয়েশ্চেন।
এখানে বেস্ট লজিক বা বেস্ট পার্ট হচ্ছে তুমি যদি এটা খুঁজে বার করতে পারো, তোমায় প্রথমে এটা খুঁজে বার করতে হবে যে প্রকাশের ছেলে এবং মেয়ের মধ্যে বড় কে এবং তাদের মধ্যে এজ ডিফারেন্স কত। এটা বের করতে পারলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। বাকি তো শুধু মানে কিছু কোয়েশ্চেনটাকে টুইস্ট করা হয়েছে কিছু শব্দবন্ধ দিয়ে বা কয়েকটা টুইস্ট অ্যান্ড টার্ন সেন্টেন্স দিয়ে। এই অর্ধেক বয়স যখন ছিল তখন কত বয়স হবে, এই ধরনের কিছু একটা। মেন খেলাটা এখানেই আছে যে প্রথম দুটো লাইনে প্রকাশ তার ছেলের থেকে 22 বছরের বড় এবং তার মেয়ে তার থেকে 30 বছরের ছোট, এই জায়গাটাতেই ধরতে পারলেই হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন ভেরি ইজি। শিখিয়েছি, আমি অলরেডি শিখিয়েছি এই ধরনের প্রবলেম সলভ করা। যে তিনটে সংখ্যা দেওয়া আছে 15, 9 এবং 5 এবং আমাদেরকে চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। তাই এই ধরনের অঙ্ক এলে কী বলেছি, দুটো পদ্ধতিতে আমরা করতে পারি। এক, আমরা যেটা মাদার ফর্মুলা সেটা লাগাতে পারি, প্রান্তদ্বয়ের গুণফল সমান প্রান্তপদদ্বয়ের গুণফল সমান মধ্যপদদ্বয়ের গুণফল। তাহলে আমি ধরে নিতে পারি, আমি দুটো প্রসেসই দেখাচ্ছি। তাহলে ফার্স্ট প্রসেসে আমরা কীভাবে করবো, নর্মাল যে প্রসেস, নর্মাল প্রসেস কী বলছে, আমি ধরে নিলাম যে চতুর্থ সমানুপাতিটা হচ্ছে এক্স। ঠিক আছে, আমি ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটা হচ্ছে এক্স, সমানুপাতি সমান এক্স। ওকে, তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি দাঁড়ালো, 15:9 সমানুপাত 5 অনুপাত এক্স। এবারে ফর্মুলা আমায় কি বলছে, প্রান্তপদদ্বয়ের গুণফল অর্থাৎ 15x সমানই কি হবে নাকি মধ্যপদদ্বয়ের গুণফল অর্থাৎ 9 গুণ 5। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হবে, 9 গুণ 5 বাই 15, 5 3 15, 3 3 9, অর্থাৎ এখান থেকে রাইট আনসার এলো 3 হয়ে গেল, কোনো ব্যাপার না। এটা করেও আমি সলভ করতে পারি, কিন্তু আমি যে অ্যাডভান্স মেথড শিখেছি সেটা কি, বারবারই বলছি এই মেথডটা ভেরি ইম্পর্টেন্ট। কেন, এই নাম্বারগুলো খুব ছোট ছোট নাম্বার এবং সহজ নাম্বার দিচ্ছে বলে আমরা এটা ফটাফট করে নিলাম। ইনফ্যাক্ট এই অ্যাডভান্স মেথডে আমরা এই অঙ্কটা আরও তাড়াতাড়ি করতে পারি। কীভাবে না, অনুপাত মানে কি বলেছি, সমানুপাত মানে, সমানুপাত কথার অর্থ কি, এর আগে আমি এটা বারবার বুঝিয়েছি। সমানুপাত কথার অর্থ হলো এর মধ্যে দুটো অনুপাত থাকবে এবং সেই দুটো অনুপাত হবে কি সমান, সমান অনুপাত। তাহলে অনুপাত সমান হওয়ার অর্থ কি, অনুপাত সমান হওয়ার অর্থ হচ্ছে দুটো অনুপাতেরই যে মান সেই মান দুটো সমান হবে। কীরকম, যেমন 4:8 এবং 32:64, এই দুটো অনুপাত কি, দেখতে তো আলাদা, দেখে তো আলাদা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো অনুপাত সমান। কেন, কারণ 4:8কে আমরা লিখতে পারি 4/8, যার অ্যাকচুয়াল ভ্যালু কিনা 1/2। ঠিক একইভাবে 32:64কে আমরা লিখতে পারি 32/64, যার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 1/2। তার মানে কি, আমার অ্যাকচুয়াল মান হচ্ছে এইটা, এটাই তো অনুপাতের মান। তার মানে 4:8 এবং 32:64 এই দুটো অনুপাত নাথিং বাট সেম। অর্থাৎ এই দুটো অনুপাতের ভ্যালুগুলো যদিও আমাদের দেখতে আলাদা আলাদা লাগছে, কিন্তু এই অনুপাত দুটোর মান অ্যাকচুয়ালি সেম, অর্থাৎ একই। বোঝা গেছে সমান অনুপাত মানে কি। তাহলে এটা যদি বোঝা যায় তাহলে এখান থেকে আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। কীভাবে না, 15 আর 9, 15/9, তাহলে এদের অনুপাত কত, এদের অনুপাতের ভ্যালু হবে কত, 3 দিয়ে কাটলে 5-এর 3। ঠিক, তাহলে তৃতীয় সংখ্যাটা অলরেডি 5 দেওয়াই আছে, তাহলে নিচে কি হলে এই দুটো অনুপাত সমান হবে, অবশ্যই 3 হলে সমান হবে। তাহলে আনসার কত, 3। দেখো এইটার এইটার মধ্যে কোন অঙ্কটা সহজ বেশি, মানে কোন পদ্ধতির সহজ, নিজেরাই বিচার করো। এখানে দেখো এক্স ধরে তোমাকে এইগুলো গুণফুন করে বের করতে হচ্ছে, সেখানে এখানে শুধু কনসেপ্ট কি, আমি মুখোমুখি করতে পারতাম এই অঙ্কটা, যে 15/9, 15/9 অনুপাত কত হয়, 3 দিয়ে কাটাকাটি করলে 5:3। তাহলে এখানে অলরেডি 5 দেওয়া আছে, তাহলে ডান প্রান্তে কী হবে, 3 হবে, তাহলে রাইট আনসার কত হবে, 3। ব্যাস, আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের কাছে, 5:4:7। ওকে, তিনটে সংখ্যা আছে 5:4:7। এবার এদের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্যের ভ্যালু দেওয়া আছে 153। তাহলে তিনটি সংখ্যার যোগফল আমায় বের করতে হবে। ওকে, তাহলে কি বলছে না, আমার কাছে তিনটে সংখ্যা আছে যাদের অনুপাত হচ্ছে 5:4:7। ওকে, তাহলে আমি সংখ্যা তিনটের টোটাল ভ্যালু কত, তাই না, আমি ধরে নেওয়া ভ্যালু কত, তাহলে 5 আর 4 9 আর 7 16, তাহলে সংখ্যা তিনটের টোটাল ভ্যালু হচ্ছে 7 আর 4 11 মাঝে 16 ইউনিট। ঠিক আছে, আমাকে 16 ইউনিটের ভ্যালু লাস্ট পর্যন্ত বের করতে হবে, এটা আমার হচ্ছে এম। ওকে, এবার আমার তার জন্য অঙ্কে বলে কি দেওয়া আছে,
না, বলে দেওয়া আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 153। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতে বৃহত্তম ভ্যালু কোনটা, অর্থাৎ সব থেকে বড় ভ্যালু কোনটা 7, সব থেকে ছোট ভ্যালু কোনটা 4। তাহলে যেটা বৃহত্তম ভ্যালু সেটাই হবে বৃহত্তম সংখ্যা, যেটা সব থেকে ছোট ভ্যালু দেওয়া আছে অনুপাতে তারই ভ্যালু হবে সব থেকে ছোট। তাহলে এই দুটো ভ্যালু, এই দুটো পার্থক্য কত, অর্থাৎ 7 আর 4-এর মধ্যে পার্থক্য কত, 3। 3 ইউনিটের ভ্যালুই কত দেওয়া আছে এক্সামে, সরি অঙ্কেতে, 153। এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 153। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 153 হয় তাহলে 1 ইউনিট সমান কত, 3-এর ভ্যালু যদি 153 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে, 153কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 5 15, 3 1 3, 51। ওকে, তাহলে 1-এর ভ্যালু যদি এবার 51 হয় তাহলে আমায় বের করতে কি বলেছে, 3টি সংখ্যার যোগফল। তাহলে 3টি সংখ্যার যোগফল এখানে কত, 16 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 51 হয় তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে, 16 ইন্টু 51। তাহলে 16 ইন্টু 51কে সহজে গুণ কীভাবে করবো, আমি আগের দিন টেকনিক শিখিয়েছিলাম। যখনই 1 বেশি বা 1 কম হবে দশকের অঙ্ক থেকে, তখন অলওয়েজ কী করবে, সেটাকে 50+1-এ ব্রেক করে নাও। ঠিক আছে, তাহলে 16কে 50+1-এ যদি ব্রেক করে নিই, দেখো 50+1-এ, তাহলে 5 ইন্টু 16 কত হবে, 80, অর্থাৎ 800 প্লাস 16 1 16, তাহলে ভ্যালু কত হবে, 816। সহজেই অঙ্কটা হয়ে যাবে, আমার গুণ করারও দরকার নেই। রাইট অ্যান্সার কত, 816। অর্থাৎ আমি বারবারই বলছি, আমার প্রত্যেকটা ক্লাস যদি তোমরা সিরিয়াসলি এবং প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে এবং প্রত্যেকটা স্টেপকে ফলো করো, তাহলে শুধুমাত্র ওই একটা টপিকই তোমরা শিখবে না, তার সাথে আনুষঙ্গিক ক্যালকুলেশনও শিখবে তোমরা, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথের জন্য এবং বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সামে যার ক্যালকুলেশন যত স্ট্রং, সে সে তত বেশি এগিয়ে, সে সবার থেকে এগিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, কম্পিটিশন বা কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেশন অঙ্কের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এর কোনো এর কোনো সন্দেহ নেই, এর কোনো দ্বিতীয় কথা হতে পারে না। 100% সবাই এক কথায় মেনে নেবে যে ইয়েস, তার ক্যালকুলেশন যত স্ট্রং, সে চাকরি পরীক্ষার অঙ্কের ক্ষেত্রে তত বেশি আগিয়ে। ঠিক? ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে রবি এবং সুমিতের বেতনের অনুপাত হচ্ছে 2:3। ওকে, রবি এবং সুমিত, এদের দুজনের বেতনের অনুপাত দেওয়া আছে 2:3। বেশ, এবং বলা হচ্ছে প্রত্যেকের বেতন 4,000 টাকা করে বাড়ানো হলো। তাহলে তাদের নতুন অনুপাত দাঁড়াচ্ছে কত, 40:57। তাহলে সুমিতের বর্তমান বেতন কত? বেশ, রবিকে আমি আর দিয়ে ডিনোট করছি, সুমিতকে এস দিয়ে ডিনোট করছি। ওকে, তাহলে রবি ইজ টু সুমিত, এদের বেতনের অনুপাত কত, 2:3। বেশ, এখন বলছে প্রত্যেকের বেতন বাড়ানো হয়েছে 4,000 টাকা করে, এবং সেটা বাড়ানোর ফলে নতুন অনুপাত কত হয়েছে, 40:57। বেশ, তাহলে প্রথমে অনুপাত ছিল 2:3, এখন বের হয়েছে 40:57। এই ধরনের অঙ্কে আমি অলরেডি শিখিয়েছি, এটা পার্ট 2-তে আমি শিখিয়েছি কি না, সবসময় রেশিওগুলোর ভ্যালু অর্থাৎ রেশিওগুলোর গ্যাপ সমান করতে হবে। এখন দেখো, ফার্স্ট রেশিওতে 2 আর 3-এর মধ্যে গ্যাপ কত, 1। আর দ্বিতীয় রেশিওতে 40 আর 57-এর মধ্যে গ্যাপ কত, 17। তাহলে বুঝতেই পারছো দুটো রেশিওর গ্যাপ সমান নেই। তাহলে কি করতে হবে, দ্বিতীয়র গ্যাপটা দিয়ে প্রথম রেশিওটাকে গুণ করব, আর প্রথমের রেশিওর গ্যাপ দিয়ে দ্বিতীয়টাকে গুণ করব। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, 17 2 34 ইজ টু 3 17 51, আর 1 দিয়ে গুণ করার মতো সেটাই থাকবে, 40 ইন্টু 1 মানে 40, 57 ইন্টু 1 মানে 57। এবার দেখো 34 থেকে 40 মানে কত, 6 বেড়েছে। 51 থেকে 57 মানে কি, 6 বেড়েছে, তার মানে গ্যাপিংটা আমার সমান হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে। এখন এই 6 ইউনিটটা কেন বেড়েছে দুজনকার, প্রথমে যদি আমি ধরে নিই রবির রবির আয় ছিল 34 টাকা এবং সুমিতের আয় ছিল মনে করো 51 টাকা, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সুমিতের আয় বেড়ে হয়ে গেছে 40 ইউনিট বা 40 টাকা ধরে নিলাম, এবং সুমিতের আয় মনে করো বেড়ে হয়ে গেছে 57 টাকা, 51 টাকা থেকে। তাহলে দুজনেরই আয় কত করে বৃদ্ধি হচ্ছে, 6 ইউনিট করে বৃদ্ধি হচ্ছে। এই 6 ইউনিট যে বৃদ্ধি হচ্ছে সেটা কিসের জন্য, কারণ দুজনের যে আয় সেটা আমরা 4,000 টাকা করে বাড়িয়েছি বলে। তার আমরা বলতে পারি 6 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 4,000 টাকা। ক্লিয়ার? তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 4,000 টাকা হয়, তাহলে আমার কাছে প্রশ্নে বলা হয়েছে সুমিতের বর্তমান বেতন কত। তাহলে সুমিতের বর্তমান বেতন কত, সুমিতের বর্তমান বেতনের মান কত, 57। সুমিতের বর্তমান বেতনের মান কত, 57, তাই তো? তাহলে 57 যদি সুমিতের বর্তমান বেতনের মান হয়, তাহলে আমি 6 থেকে যদি 4,000-এর ভ্যালু বের করতে পারি, তাহলে 57 ভ্যালু বের করতে পারবো। তাহলে আমি কি করছি, আমি দেখতে পাচ্ছি 57 হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 6কে কিনা আমি 3 বানিয়ে নিই প্রথমে, তাহলে 6কে 3 বানাতে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2000 টাকা। 2000 টাকা হয়ে গেল, ঠিক? তাহলে 3-এর ভ্যালু যদি 2000 টাকা হয় তাহলে 57-এর ভ্যালু কত হবে? তাহলে 3-এর হচ্ছে 19 গুণ 57, তাহলে এটাকে 19 দিয়ে গুণ করো, তাহলে 3 19 57, 57 ইউনিট ভ্যালু হচ্ছে 19 দুগুণে 38,000 টাকা। ঠিক আছে, দেখো এখানেও একটা ক্যালকুলেশন তোমরা শিখলে কত সহজে। ঠিক আছে, এমন নয় যে 6 ইউনিট সমান 4000 আছে, এবার আমি কাটাকুটি করব না। আমি দেখতে পাচ্ছি আমাকে আলটিমেটলি কি করতে হবে? সুমিতের বর্তমান বেতন বের করতে হবে। আর সুমিতের বর্তমান বেতন মানে কত? 57 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 57 ইউনিটের ভ্যালু বের করতে হওয়ার বের করার অর্থই হচ্ছে আমাকে 3-এর গুণিতকের ভ্যালু বের করতে হবে। আমি এখান থেকে, এইগুলি কমন সেন্স। তাহলে 6 দিয়ে 57কে ডাইরেক্ট কাটাকাটি করা যায় না, কিন্তু 6-এর মধ্যে 3 অলরেডি লুকিয়ে আছে। তাহলে আমি কি করলাম? 6-এর ভ্যালুকে 3-এর ভ্যালুতে কনভার্ট করলাম। তাহলে 6কে 3-এ কনভার্ট করার অর্থই হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4000কেও 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে গেল? 2000। আবার 3 থেকে 57তে যাওয়া মানে আমাকে 3কে 19 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি 3কে 19 দিয়ে গুণ করি তাহলে তার যে সমতুল্য ভ্যালু 2000 তাকেও আমরা 19 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল কত? 38,000 টাকা। দিস ইজ দ্য ক্যালকুলেশন ফ্যাক্ট, ক্যালকুলেশন ট্রিক। এইভাবেই ক্যালকুলেশন শিখতে হয়। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে সোনা জলের চেয়ে 15 গুণ ভারী এবং তামা জলের চেয়ে 7 গুণ ভারী। তাহলে আমাকে জলের চেয়ে 13 গুণ ভারী একটা সংকর ধাতু পেতে গেলে এই মানে সোনা এবং তামাকে কিভাবে মেশাতে হবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিভাবে করব? তাহলে আমরা ধরে নিলাম, মানে আমি জলকে ওয়াটার, মানে জলকে ডব্লিউ অর্থাৎ ওয়াটার, সোনাকে গোল্ড অর্থাৎ জি, এবং তামা অর্থাৎ কপারকে সি দিয়ে ডিনোট করছি। ওকে, তাহলে ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে সোনা জলের চেয়ে 15 গুণ ভারী, অর্থাৎ আমি লিখতে পারি গোল্ড ইজ টু ওয়াটার সমান হচ্ছে 15:1 লিখতে পারি। ওকে, একইভাবে বলেছে তামা জলের চেয়ে 7 গুণ ভারী, অর্থাৎ এখানে আমি লিখতে পারি তামা মানে কপার ইজ টু ওয়াটার সমান কত? 7:1। এটা তো বুঝতেই পারছি, বুঝতে পারছি কি না? ঠিক। এখন আমায় বলেছে যে জলের চেয়ে 13 গুণ ভারী একটা সংকর ধাতু তৈরি করতে হবে, অর্থাৎ এইগুলো তো মিশিয়েই তোমাকে সংকর ধাতু তৈরি করতে হবে, যেখানে সংকর ধাতুতে কি থাকবে? গোল্ড এবং শুধুমাত্র কপার থাকবে। ঠিক, গোল্ড এবং কপার থাকবে। ঠিক আছে, এবং গোল্ড এবং কপার, মানে গোল্ড এবং কপার মিশে এবং সংকর ধাতুটা আমি তৈরি করব, এবং যার ভ্যালু কিনা হবে 1:13 সমান। কেন 1:13 লিখছি? কারণ গোল্ড প্লাস কপার, এটাকে যদি আমি ধরে নিই একটা সংকর ধাতু অ্যালয়, মানে অ্যালয় মানে এ, সংকর ধাতুকে আমরা তো ইংলিশে অ্যালয় বলি, আমি ধরে নিলাম এ, তার মানে কি এখানে W:A, এর ভ্যালু কত হবে? 1:13 হতে হবে। ঠিক, তাহলে এবার দেখো এখানে কিছুই করতে হবে না, এটাখানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করতে হয়। এটাকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথড মানে এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো এখানে বসে বসে দেখবো যে কোনটাতে আমার স্যাটিসফাই করছে। এবারে স্যাটিসফাই করাবো কিভাবে? এটাও তো একটা বড় প্রশ্ন, যে কোনটা দিয়ে স্যাটিসফাই করাবো, কি অর্থে স্যাটিসফাই করাবো। দেখো এখানে আমার কাছে একটা হিন্ট দেওয়া আছে। হিন্টটা কি? হিন্টটা হচ্ছে জলের চেয়ে 13 গুণ বেশি ভারী করতে হবে, অর্থাৎ জলের মান যদি 1 হয় তাহলে সংকর ধাতুটার মান হবে 13, অর্থাৎ সংকর ধাতুটাকে আমাকে 13-র গুণিতকে আনলেই চলবে। ঠিক আছে, 13 হওয়ার অর্থ কি? 13-র গুণিতকে আনতে হবে। কেন? কারণ দেখো এখানে অলরেডি 15 দেওয়া আছে, যেটা 13 থেকে বেশি, এখানে দেওয়া আছে 7। তাহলে তুমি বলো 15 আর 7কে যোগ করে কখনো তুমি 13-র সঙ্গে সমান আনতে পারবে? পারবে না। কিন্তু 15 এবং 7 এই দুটো সংখ্যার সাথে আলাদা আলাদা ভ্যালু গুণ করে আমরা 13-র একটা গুণিতক পেতে পারি। তাহলে 13-র কি কি গুণিতক সেগুলো আমরা লিখি প্রথমে। 13-র গুণিতক একটা 13, একটা হচ্ছে 26, একটা 39, একটা 52, এভাবে চলবে। এবার দেখো 15-র সঙ্গে এবং 7-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে কি 26 আনা সম্ভব? যদি মিনিমাম 1ও গুণ করি, 15 একে 15, 7 একে 7, কত হচ্ছে? 22, যেটা 26-এর সঙ্গে সমান হচ্ছে না, তাহলে এটা হলো না। ওকে, আবার আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 15 2 30 আর 7 একে 7, 37, তাহলে সেটা 39-এর সঙ্গে সমান হচ্ছে না। কিন্তু 15-র সঙ্গে যদি 3 গুণ করি আর 7-এর সঙ্গে যদি 1 গুণ করি, তাহলে দেখো 3 15 45, আর জল হচ্ছে 3। ঠিক আছে, আর 7 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 7 একে 7 এবং 1 একে হচ্ছে 1। তাহলে এখানে তুমি দেখো গোল্ড প্লাস কপারের ভ্যালু কত হচ্ছে? 45-এর সাথে 52
যেটা কিনা আমি অ্যালয় ধরছি, আর জলের ভ্যালু কত হচ্ছে 4 আর 1 3 আর 1 4, ঠিক আছে, এটা ওয়াটার। দেখো 3 আর 1 4, তাহলে 52:4 মানেই কত 4 13 52, তাহলে 13:1 আসছে কি না? ঠিক আছে, 13:1 আসছে। তার মানে অ্যাকচুয়ালি সোনা এবং তামাকে আমাকে কি অনুপাতে মেশাতে হচ্ছে? 3:1 অনুপাতে মেশাতে হচ্ছে, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। 3:1 অনুপাতে মেশাতে হবে। বোঝা গেছে? এটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এই মেথডে তোমরা এই অঙ্কটাকে সলভ করতে পারো। কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে এটা, তোমাকে আলটিমেটলি এই অঙ্কে কিচ্ছু বলা হয়নি। এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি তোমাকে দেখতে চাওয়া হয়েছে যে তুমি কিভাবে কনসেপ্টটাকে ক্রিয়েট করো। আর কনসেপ্ট এখানে একটাই, যেটা হচ্ছে তোমাকে 13র মাল্টিপ্লাই বের করতে হবে, অর্থাৎ 13র একটা গুণিতক সংখ্যা যেটা কিনা এই দুটো ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করবে, সেটাই তোমায় বের করতে হবে। ওকে, ভালো প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ, বি এবং সি এই তিনজনের বেতনের অনুপাত দেওয়া আছে 2:3:5। ওকে, এ, বি, সি এদের অনুপাত কত দেওয়া আছে বেতনে? 2, 3 এবং 5। এবং বলা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এ এর বেতন 15%, বি এর 10% এবং সি এর বেতন 20% বৃদ্ধি করা হয়েছে। তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো, অলওয়েজ এই ধরনের অঙ্কে যখনই অনুপাত এবং পার্সেন্টেজ মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে, তখন আমি অলওয়েজ সাজেস্ট করব যে যেহেতু পার্সেন্টেজ আছে, তাই তোমরা এই ভ্যালুগুলোকে, এই যে ভ্যালু অনুপাত, আমি অলরেডি বলেছি অনুপাতে তোমাদের কাছে একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হচ্ছে তোমরা ভ্যালুগুলোর মান সুবিধে মতো বাড়াতে বা কমাতে পারো। কেন? কারণ অনুপাত মানে হচ্ছে সেটা অ্যাকচুয়াল ভ্যালু নয়, সেটা কম্পেয়ার্ড ভ্যালু। ওকে, তুলনামূলক ভ্যালু, তুলনামূলক মান, তুলনামূলক মানকে আমরা অনুপাতে প্রকাশ করি। ঠিক? তাহলে যখনই তুলনামূলক মান বা রেশিও তোমরা পাবে কোনো অঙ্কে, তখন তোমাদের কাছে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমরা অঙ্কটা সলভ করার সুবিধার্থে ভ্যালুগুলোকে বাড়িয়ে বা কমিয়ে ধরতে পারো। এখানে শুধু একটাই জিনিস মনে রাখতে হবে, যে ভ্যালুগুলো যখন আমি বাড়াবো বা কমাবো, তখন অনুপাতের প্রত্যেকটা পদকে একই রেশিওতে বাড়াবো অথবা একই রেশিওতে কমাবো। এবার এখানে আমরা বাড়াবো, কেন বাড়াবো? কারণ স্যার এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ বের করা তখন সহজ হয় যখন প্রত্যেকটা সংখ্যা 100-র মাল্টিপ্লাই হয়। কারণ 100-র মানে পার্সেন্টেজ মানেই তো কত? পার্সেন্টেজ মানেই হচ্ছে 100-র মধ্যে কত? তাহলে 100-র 15% মানে কি? 100-র 15% মানে 15। তাহলে 100-র 15% যদি 15 হয়, তাহলে 100-র গুণিতকে যাই থাকুক না কেন, সেটাকে আমি সহজেই 15-র সঙ্গে তত গুণ করলে পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমি অলওয়েজ বলবো যে তোমরা এগুলোকে ধরে নাও 100 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটা পদকে। অর্থাৎ মনে করো এ এর মূলধন হচ্ছে 200 টাকা, বি এর হচ্ছে 300 টাকা আয় ছিল মনে করো, এবং সি এর হচ্ছে 500 টাকা ছিল মনে করো। ঠিক ছিল? আচ্ছা, আমি এটাকে একটু ছেড়ে ছেড়ে লিখছি, নাহলে এক কাছে হয়ে যাবে, বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তাহলে বি এর মনে করো আমি কত বললাম? 300 টাকা, আর সি এর মনে করো 500 টাকা ছিল। বেশ, এবার কি বলছে? এ এর বেতন 15% বাড়ানো হচ্ছে। এখন আমার একটা জিনিস বলো, 15%-এর অর্থ কি? 100 টাকায় 15 টাকা। 100 টাকায় যদি 15 টাকা বাড়ানো হয়, তাহলে 200 টাকায় কত বাড়বে? দ্বিগুণ বাড়বে। অর্থাৎ 30 টাকা বাড়লো, অর্থাৎ হয়ে গেল কত? 230 টাকা। একইভাবে বি এর বেতন 10% বেড়েছে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা বেড়েছে, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি বি এর ভ্যালু কত ধরেছি? 300। তাহলে 300 টাকায় কত বাড়বে? 100 টাকায় যদি 10 টাকা বাড়ে, তাহলে 300 টাকায় 10 ইন্টু 3 মানে 30 টাকা বাড়বে, অর্থাৎ বি এর বেতন বেড়ে হয়ে যাবে 330 ইউনিট। ওকে, আমরা এগুলো অনুপাত দেবো, যেহেতু অনুপাতে বের করতে হবে। একইভাবে সি এর বেতন বলছে 20% বেড়েছে, অর্থাৎ আমি যদি ধরে নিই সি এর বেতন ছিল 500 ইউনিট, ঠিক আছে, 500 ইউনিট, তাহলে সি এর বেতন কত বাড়বে? 20% বাড়ার অর্থ হচ্ছে 100 টাকায় 20 টাকা বাড়া, বা 100 ইউনিটে 20 ইউনিট বাড়া। তাহলে 100 ইউনিটে যদি 20 ইউনিট বাড়ে, তাহলে 500 ইউনিটে কত ইউনিট বাড়বে? 100-র 5 গুণ হচ্ছে 500, তাহলে 20-র 5 গুণ কত? 100, অর্থাৎ এখানে 100 ইউনিট বাড়বে। তাহলে ছিল 500 ইউনিট, এখন 100 ইউনিট বাড়লো, হয়ে যাবে কত? 600 ইউনিট। ঠিক? এবার দেখো প্রত্যেকটা একটা করে জিরো কমন, কেটে দাও, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে রেশিও কত দাঁড়ালো? 23:33:60। এটাই তোমার রাইট আনসার। 23:33:60। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? ভেরি ইজি ওয়েতে আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম। তাহলে তার জন্য টেকনিক হচ্ছে এটা, আমি বারবার বলছি, এই ধরনের পার্সেন্টেজ বাড়া বা কমার অঙ্ক যদি রেশিওর সঙ্গে পাঞ্চ করে দেয়, অর্থাৎ মিশিয়ে দেয়, তাহলে অলওয়েজ এটা বেটার
যে তোমরা রেশিওগুলোর ভ্যালুগুলোকে 100-র মাল্টিপ্লাই হিসেবে লেখো। তাতে কী হবে, পার্সেন্টেজ ভ্যালুটা বের করা সহজ হয়ে যাবে। ঠিক, তাহলে অঙ্কটা আরও সহজে সলভ হবে।